ব্রিক্স সামিটে পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী মোদীর তীব্র আক্রমণ এবং এই ব্রিক্সকে আমেরিকা বিরোধী আখ্যা দিলেন ট্রাম্প। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী মোদী তার জীবনের সবচেয়ে বড় বিদেশ সফর বর্তমানে তিনি করছেন, যেখানে সর্বপ্রথম তিনি ভারত থেকে ঘানা ভিজিট করেন এবং ঘানা থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ভিজিট করেন এবং এরপর তিনি আর্জেন্টিনা হয়ে ব্রাজিলে ব্রিক্স সামিটে অংশগ্রহণ করে বর্তমানে তিনি নামিবিয়াতে বিদেশ সফর করছেন এবং নামিবিয়াতে বিদেশ সফর শেষ করে তিনি সরাসরি ভারতবর্ষে ফিরে আসবেন। তার এই বড় বিদেশ সফরের মধ্যে সবচেয়ে বড় বৈঠকটি ছিল ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সামিট। কি এই ব্রিক্স সামিট, সেই নিয়ে আপনাদের কাছে বিস্তারিত রিপোর্ট তুলে ধরবো এবং প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো নিয়ে বর্তমানে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়েও আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে ব্রিক্স কন্ডেমস পেহেলগাম টেরর অ্যাটাক ইন স্ট্রংগেস্ট টার্ম অ্যাজ পিএম মোদি কলস ফর স্যাংশন এগেইনস্ট টেররিস্ট। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদি ব্রিক্স সামিটের মধ্যে ডাইরেক্ট পেহেলগাম যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই ঘটনা কিন্তু তুলে ধরেছেন এবং তিনি বলেছেন গোটা পৃথিবীতে যেন টেররিস্টের উপর স্যাংশন আনা হয় এবং তিনি সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন এবং পাকিস্তান গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদকে প্রডিউস করছে সেই নিয়েও তিনি কিন্তু পাকিস্তানকে ইনডাইরেক্টলি এই সন্ত্রাসবাদ নিয়ে দায়ী করেছেন। তো এই বিষয়ে যাবতীয় যা যা রিপোর্ট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং এই ব্রিক্সকে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বিরোধী বলে আখ্যা দিয়েছেন, কি জন্য দিয়েছে সেই বিষয়েও আমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে জানবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা দেখব যে ব্রিক্স হলো 5টি প্রধান উদীয়মান অর্থনীতির একটি দল, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই ব্রিক্স এর মধ্যে অন্তর্গত রয়েছে। অর্থাৎ এই 5টি দেশকে নিয়ে কিন্তু এই ব্রিক্স গঠিত হয়েছে। এই 5টি দেশ কিন্তু এই ব্রিক্স সামিটকে প্রতিনিধিত্ব করে, যেখানে আরো আনুষঙ্গিক বেশ কিছু দেশ আছে, যার মধ্যে ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, কিংডম অফ সৌদি আরবিয়া, তারপর ইউএই কিন্তু আনুষঙ্গিক দেশ হিসেবে কিন্তু পার্টিসিপেট এই ব্রিক্স এর মধ্যে করে থাকে। কিন্তু মেন প্রধান 5টি দল হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। আর এদের মধ্যে আপনারা যদি ভারত এবং চীনের পপুলেশন দেখেন, সেই পপুলেশনের উপর ডিপেন্ড করে গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় 40%-এরও বেশি কিন্তু ভারত ও চীন বহন করে থাকে এবং এই ব্রিক্স এর মধ্যে অন্তর্গত দলগুলি গোটা বিশ্বের জিডিপির প্রায় 25% বহন করে থাকে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পরবর্তী সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছিল, যেমন জাতিসংঘ, তারপর আইএমএফ, তারপর বিশ্ব ব্যাংক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি থেকে কিন্তু এই ব্রিক্স এর দলগুলি অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সুবিধা কিন্তু পেয়ে থাকে। এছাড়াও 2025 সালের যে ব্রিক্স শীর্ষ সম্মেলন হয়েছে ব্রাজিলের মধ্যে, সেখানে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা গিয়েছিল, যার মধ্যে প্রথম হচ্ছে বিশ্বব্যাপী শাসন সংস্কার, এছাড়াও হচ্ছে দক্ষিণ সহযোগিতা, এরপর হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং জলবায়ু ও বাণিজ্য বৈষম্য রিলেটেড বিষয়গুলিকে নিয়ে কিন্তু দীর্ঘ বৈঠক হয়েছে এবং চর্চা করা হয়েছে এবং প্রত্যেকটি দেশ নিজেদের মতন করে কিন্তু এই সব বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে। যেখানে এই সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের অব্যাহত সমর্থনের জন্য পাকিস্তানের উপর এক শক্তিশালী এবং সরাসরি আক্রমণ করেন। তার ভাষণের স্পষ্টতা, দৃঢ়তা এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে দীর্ঘস্থায়ী অবস্থান সেই বিষয়ে অর্থাৎ সেই অবস্থানের সাথে সামঞ্জস্যের জন্য বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন এই ব্রিক্স সম্মেলনের মাধ্যমে। এছাড়াও পাকিস্তানের উপর মোদী ভয়াবহ আক্রমণ করেন, যেখানে প্রধানমন্ত্রী মোদীর মূল উক্তি এবং পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী মোদীর বার্তা এই ছিল যে ভারত সন্ত্রাসের শিকার, অর্থাৎ কিছু দেশ সন্ত্রাসবাদীকে ব্যবসায় পরিণত করেছেন এবং গোটা পৃথিবীতে সন্ত্রাসের রপ্তানিকারক। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের শিকার এবং এর পৃষ্ঠপোষক দেশগুলির মধ্যে একটি রেখা টেনে শুরু করেছিলেন যে সন্ত্রাসবাদকে দ্বিমুখ মানদণ্ড দিয়ে বিচার করা উচিত নয়, অর্থাৎ ডবল স্ট্র্যাটেজি নিয়ে সেটিকে বিচার করা উচিত নয়। এছাড়াও যে দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং সমর্থন করে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে পেহেলগামে যে গণহত্যা হয়েছিল সেটিও কিন্তু তুলে ধরেন, অর্থাৎ তিনি বলেন পেহেলগাম আক্রমণ কেবল ভারতের উপরই ছিল না, এটি সমগ্র মানবতার উপর আক্রমণ ছিল। তিনি এই আক্রমণকে ভারতের আত্মার উপর আঘাত বলেও কিন্তু অভিহিত করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী আরো বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে কোনো যদি কিন্তু থাকতে পারে না, অর্থাৎ যেসব দেশ সাধারণভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে কিন্তু নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির, যেমন পাকিস্তানের ক্ষেত্রে নীরব থাকে, তাদের প্রতি তিনি কিন্তু তীব্র নিন্দা জানান। অর্থাৎ আমরা দেখেছি যে আমেরিকা থেকে শুরু করে বড় বড় যে সমস্ত দেশগুলি আছে তারা পাকিস্তানের এই সন্ত্রাসবাদ নিয়ে কোনো রকম বক্তব্য তুলে ধরে না, অর্থাৎ পাকিস্তানের ক্ষেত্রে তারা নীরব থাকে। সেই দিকটিকে আলোকপাত করে কিন্তু প্রধানমন্ত্রী তাদের
তাদের প্রতিও তীব্র নিন্দা জানান। এছাড়াও সন্ত্রাসবাদকে সমর্থন করা বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার ভিত্তি হওয়া উচিত, এটি তিনি বলেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে যে সমস্ত দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় তাদেরকে আর্থিক সাহায্য করেন এবং যে দেশ সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল বা সন্ত্রাসবাদীদের সরবরাহ করে গোটা পৃথিবী জুড়ে যাতে সেই দেশগুলির উপর নিষেধাজ্ঞা নিয়ে আসা হয় সেই পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে একটি বড় ভাষণ ছিল ব্রিক্স সামিটের মধ্যে তার বেশিরভাগ অংশ জুড়েই ছিল সন্ত্রাসবাদ, অর্থাৎ গোটা পৃথিবীতে যে সন্ত্রাসবাদ একটি বড় বিষয় সেই বিষয়ে তিনি কিন্তু বক্তব্য তুলে ধরেছেন এবং পাকিস্তান যে এই সন্ত্রাসবাদকে মদত দেয় তিনি কিন্তু ইনডাইরেক্টলি সেটাও কিন্তু বলেছেন। এছাড়াও ব্রাজিলে যে ব্রিক্স সামিট হয়েছে সেখানে ভারতের দাবি কি কি উঠে এসেছে, অর্থাৎ ভারতের প্রথম দাবি হচ্ছে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা। এছাড়াও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ, অর্থাৎ যে সমস্ত দেশগুলি সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গোটা পৃথিবীতে সন্ত্রাসীদের সরবরাহ করে সেই সমস্ত দেশের বিরুদ্ধে যাতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়া যায় সেদিকেও কিন্তু ভারতের পক্ষে দাবি তোলা হয়েছে। এছাড়াও নির্বাচনী ক্ষোভের অবসান, অর্থাৎ পাশ্চাত্য দেশগুলি পাকিস্তানের যথেষ্ট সমালোচনা না করার কথা তিনি উল্লেখ করেন, অর্থাৎ পাকিস্তান যে সন্ত্রাসবাদকে মদত দেয় বা সন্ত্রাসীদের গোটা পৃথিবী জুড়ে সরবরাহ করে সেই বিষয়ে পাশ্চাত্য দেশগুলি কোনো রকম বক্তব্য কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তারা বলে না, সেই বিষয়েও কিন্তু ভারতের তরফ থেকে দাবি তোলা হয়েছে। এছাড়াও ভারতের তরফ থেকে এই দাবি তোলা হয়েছে ব্রিক্স সামিটের মধ্যে যে পাকিস্তানের সাথে কোনো রকম সরাসরি সম্পর্ক না রেখে চলার আহ্বানে কিন্তু জানানো হয়েছে ভারতের তরফ থেকে। তো যাই হোক, ভারতের তরফ থেকে কিন্তু এই সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি কিন্তু তোলা হয়েছে। তো ব্রিক্স এর ঘোষণা কি কি করা হয়েছে, যদিও চূড়ান্ত ব্রিক্স যৌথ ঘোষণায় পাকিস্তানের কোনো রকম নাম কিন্তু করা হয়নি, সম্পূর্ণই কিন্তু ইনডাইরেক্টলি ভাবে পাকিস্তানকে লক্ষ্য করে কিন্তু সমস্ত বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু প্রত্যেক দেশই কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে যে কোনো দেশেরই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বা সমর্থন করা উচিত নয়। যেখানে পেহেলগাম হামলার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে। তবে 2017 সালে চীনের জিয়ামেনে অনুষ্ঠিত ব্রিক্স ঘোষণাপত্রে স্পষ্টভাবে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির নাম উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে রয়েছে লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, তেহরিক-ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এবং হিজবুত তাহরির সহ আঞ্চলিক যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলি পাকিস্তানের মধ্যে অবস্থিত তাদের নাম কিন্তু 2017 সালে চীনের মধ্যে যে ব্রিক্স সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল। যদিও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে এই ব্রিক্স সামিটে সরাসরি পাকিস্তানের নাম কিন্তু করা হয়নি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী এই ব্রিক্স সামিটে গ্লোবাল সাউথ এ ভিকটিম অফ ডবল স্ট্যান্ডার্ড এই সম্বন্ধে নিজের বক্তব্য তুলে ধরেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে গোটা পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে পোর সাউথ রিচ নর্থ, অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে গোটা পৃথিবীর মানচিত্র হিসাবে যে সমস্ত দেশগুলি সাউথের মধ্যে অবস্থিত তাদের গ্লোবাল জিডিপি কিন্তু খুবই কম, কিন্তু পশ্চিমী দেশগুলি অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলি ডেভেলপড কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা কিন্তু সাউথ রিজিয়নের যে সমস্ত দেশগুলি আছে তাদেরকে সরাসরি কোনো রকম ভাবেই কিন্তু ডেভেলপড কান্ট্রি হওয়ার দিকে কিন্তু সাহায্য করে না। অর্থাৎ এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈষয়িক বিষয়ে কিছু শক্তিশালী দেশ এবং প্রতিষ্ঠানের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেন। অর্থাৎ তিনি বলেন, অন্যায় অনুশীলন এবং অসম নিয়মের কারণে গ্লোবাল সাউথ এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ একই আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ সমানভাবে প্রয়োগ কিন্তু করা হয় না, এটি অবশ্যই পরিবর্তন করতে হবে। এছাড়াও উন্নয়নশীল দেশগুলির দীর্ঘস্থায়ী হতাশাকে প্রতিফলিত করেছে, যারা পশ্চিমী শক্তির আধিপত্যের একটি বৈষয়িক ব্যবস্থা দ্বারা বঞ্চিত বা উপেক্ষিত বোধ করে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পশ্চিমী দেশগুলির বৈষয়িক বিষয়ে সেই ডবল স্ট্যান্ডার্ড নীতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাউথের দেশগুলি, অর্থাৎ গ্লোবাল সাইড কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য এই যে আন্তর্জাতিক আইন আছে সেটিকে কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে বলে তিনি কিন্তু সেই ব্রিক্স সামিটের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু অর্থায়ন নিয়ে যে সমস্যা বর্তমানে দেখা দিয়েছে, যেখানে উন্নতশীল দেশগুলি ঐতিহাসিকভাবে দূষণকারী কিন্তু উন্নয়নশীল দেশগুলির কঠোর পরিবেশগত নিয়ম মেনে চলার প্রত্যাশা করে না, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলি পরিবেশগত দূষণের যে নিয়ম সেইগুলিকে মেনে চলার প্রত্যাশা করে না এবং তাদের যে ডবল স্ট্যান্ডার্ড সেই ডবল স্ট্যান্ডার্ডের ফলে জলবায়ু অর্থায়নে কোটি কোটি টাকার প্রতিশ্রুতি খুবই কমই প্রদান করা হয় দক্ষিণের দেশগুলির ক্ষেত্রে, যেখানে সবুজ রূপান্তরের জন্য প্রযুক্তি স্থানান্তর থেকে শুরু করে কার্বন কর আরোপ করা যা দারিদ্র দেশগুলির রপ্তানিকে আরো ক্ষতিগ্রস্ত করে চলেছে। আর এই পশ্চিমী দেশগুলির ডবল স্ট্যান্ডার্ড যে নীতি সেই নীতির একটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে ভারতকে
পরিবেশ দূষণ রোধের জন্য কয়লা ব্যবহার বন্ধ করতে বলা হলেও জ্বালানি সংকটের সময় ইউরোপ কিন্তু জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ কিন্তু বর্তমানে অব্যাহত রেখেছে। তো এই রকম ডবল স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসতে হবে এবং ব্রিক্স এর মধ্যে সাউথের যে বড় বড় দেশগুলি আছে তাদেরকে এক সুরে কিন্তু এই ডবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে কথা বলতে হবে, সেই নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেছেন। এছাড়াও যেখানে এই IMF, বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলি গ্লোবাল সাউথের দেশগুলির উপর কিন্তু কঠোর ঋণ শর্ত আরোপ করে, যেখানে ভর্তুকি হ্রাস, মুদ্রার অবমূল্যায়ন নিয়েও কিন্তু কঠোর নিয়ম কিন্তু আরোপ করে থাকে। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি পশ্চিমা দেশগুলির জন্য কিন্তু অনুকূল চিকিৎসা ব্যবস্থা, যেমন 2008 সালের আর্থিক সংকটের সময় কোনো রকম শর্ত ছাড়াই বিশাল টাকার কিন্তু ঋণ পেয়ে যায়। এছাড়াও উন্নয়নশীল দেশগুলিকে আরো বেশি ভোটাধিকার, স্বচ্ছতা এবং ন্যায্য প্রতিনিধিত্ব দেওয়ার জন্য সবার মধ্যে সংস্কারের আহ্বান কিন্তু প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন। এছাড়াও ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ও নির্বাচনী ক্ষোভ, যেখানে পশ্চিমের দেশগুলি কিছু সংঘাতে, যেমন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন পশ্চিমের দেশগুলি দৃঢ় ঐক্য দেখায়, কিন্তু যখন ফিলিস্তিন, সুদান, কঙ্গো বা ইয়েমেনের মতন অন্যান্য দেশগুলিতে সংঘাত ঘটে সেক্ষেত্রে এই পশ্চিমের দেশগুলি সেগুলিকে কিন্তু উপেক্ষা করে। অর্থাৎ দ্বৈত মানদণ্ড, যেখানে কৌশলগত স্বার্থের ভিত্তিতে মানবাধিকার এবং সার্বভৌমত্বকে বেছে বেছে ব্যবহার করা হয় বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এছাড়াও মোদী ইঙ্গিত দিয়েছিলেন যে গ্লোবাল সাউথের দ্বন্দ্ব এবং সংকট উপেক্ষা করা হচ্ছে, যা আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি বিশ্বাসকে কিন্তু ক্ষুণ্ণ করছে। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী আরো বেশ কিছু বার্তা দিয়েছেন গোটা পৃথিবীর কাছে, যেখানে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলির সংস্কার তিনি চেয়েছেন, যেখানে তিনি বলেছেন আমরা বিংশ শতাব্দীর টাইপরাইটারে একবিংশ শতাব্দীর সফটওয়্যার চালানোর চেষ্টা করছি। তিনি জাতিসংঘ, IMF এবং বিশ্ব ব্যাংকের সংস্কারের আহ্বান জানিয়েছেন। এবং এছাড়াও গ্লোবাল সাউথের স্বার্থ, যেখানে মোদী ভারতকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরেন, যেখানে ন্যায্য প্রতিনিধিত্ব এবং নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে তিনি কথা বলেন। আর এই সবের ফলে, অর্থাৎ এই সব বক্তব্য যখন প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে উঠে আসে, তার ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ব্রিক্সকে কিন্তু অ্যান্টি আমেরিকান বলে কিন্তু ঘোষণা করেন। অর্থাৎ ট্রাম্প সেস অ্যালাইনমেন্ট উইথ ব্রিক্স অ্যান্টি আমেরিকান পলিসিস টু ইনভাইট অ্যাডিশনাল 10% ট্রাফিক। এছাড়াও তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে কোনো দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সাথে নিজেদের যুক্ত করলে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। অর্থাৎ যে সমস্ত দেশগুলি ব্রিক্সের সাথে যুক্ত আছে তাদের উপর কিন্তু আরো অ্যাডিশনাল 10% ট্রাফিক চাপানো হবে। কি কারণে না, ব্রিক্সের মধ্যে যে সমস্ত দেশগুলি আছে তারা আমেরিকা বিরোধী নীতি নিয়ে চলে, তার জন্য। আর এই 10% শুল্ক যদি আরোপ করা হয় সেক্ষেত্রে ভারতের উপর 36% ট্রাফিক আমেরিকার তরফ থেকে কিন্তু আরোপ করা হবে। অর্থাৎ আমেরিকার তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল ভারতের উপর 26% ট্রাফিক আরোপ করা হবে, যেটি 9 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখনো আরোপ করা হয়নি আমেরিকার তরফ থেকে, এবং সেটি শুরু হবে আগস্ট মাস থেকে। এবং যখন সেই শুল্ক আমেরিকার তরফ থেকে ভারতের উপর আরোপ করা হবে তখন 36% শুল্ক কিন্তু আমেরিকার তরফ থেকে ভারতের উপর আরোপ করা হবে। আর এরকম ভাবে কিন্তু বাদবাকি যে সমস্ত দেশগুলি আছে তাদের উপরও কিন্তু বাড়তি 10% শুল্ক অর্থাৎ ট্রাফিক কিন্তু আমেরিকার তরফ থেকে আরোপ করা হবে। যেখানে এর বিশ্বব্যাপী প্রভাব কি পড়বে, প্রথম হচ্ছে বাণিজ্যের বিঘ্ন ঘটবে, যেখানে ভারত সহ সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ব্রাজিলের মতো দেশগুলি যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপকভাবে বাণিজ্য করে, এছাড়াও তাদের মুখোমুখি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর 10% অতিরিক্ত শুল্ক। এছাড়াও ব্রিক্সের অন্তর্গত দেশগুলির মধ্যে আমেরিকা যে প্রেসার ক্রিয়েট করতে চাইছে তার ফলে ব্রিক্সের অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু আরো জোরদার হতে পারে এবং স্থানীয় মুদ্রায় লেনদেন নিষ্পত্তির দিকে ঝুঁকতে পারে। কিন্তু কিছু সদস্য যেমন ভারত হয়তো আমেরিকা এবং ব্রিক্সের দেশগুলির মধ্যে ব্যালেন্স রিলেশন তৈরি করার চেষ্টা করতে পারে, যা পুরোপুরি মার্কিন বিরোধী নয়, কিন্তু ব্রিক্সের মধ্যে থেকেও ব্রিক্সের দেশগুলির সাথেও ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা কিন্তু ভারতের তরফ থেকে করা হতে পারে। এছাড়াও বৈষয়িক অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে, যেখানে মার্কিন ডলার ইতিমধ্যেই চাপের সম্মুখীন রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলিতে এটি 10%-এরও বেশি কমেছে, যেখানে ব্রিক্সের ডলার বিমুক্তিকরণ প্রচেষ্টা ত্বরান্বিত হতে পারে, বিশেষ করে যদি সৌদি আরবের মতন দেশগুলি এটিকে সমর্থন করে তবেই। অর্থাৎ আমেরিকা যদি ব্রিক্সের দেশগুলির উপর 10% কর বেশি চাপাতে চায় সেক্ষেত্রে এই সমস্ত প্রভাব বিশ্বব্যাপীর উপর পড়বে। তো এই বিষয়ে আপনাদের যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ মতবাদ সেগুলি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে নাম না করে ভারত যে স্ট্র্যাটেজি নিয়ে ব্রিক্সের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথাগুলো বলেছেন সেই বিষয়েও যদি আপনাদের কিছু বক্তব্য থাকে সেটিও আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন। এছাড়াও আপনারা এই কোশ্চেনটির উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো
তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।